স্বাধীনতার অব্যবহিত পর থেকেই চেষ্টা করা হয়েছে এই ইতিহাস ভুলিয়ে দেওয়ার জন্য। তারা বোঝাতে চেয়েছে তাদের নেতা স্বাধীনতা ঘোষণা দিয়েছেন এবং এইভাবে বক্তৃতায় দেশ স্বাধীন হয়ে গিয়েছে এবং শেষ পর্যায়ে ভারতীয়রা অংশগ্রহণ করেছে। আমরা ভারতীয় বাহিনীর জন্য অপেক্ষা করা নাই। এই দেশ কোনোদিন বাংলাদেশের ভালো চায় নাই, চাইবেও না। তারা তাদের চিরশত্রু পাকিস্তানকে দুর্বল করার জন্য ডিসেম্বর মাসের 3 তারিখে যুদ্ধ ঘোষণা করেছে। তার আগেই আমরা পাক বাহিনীকে, মুক্তি বাহিনী বিভিন্ন যুদ্ধে 9 মাসে নমনীয় করে এনেছিলাম। সেই জন্যই এই দেশটি স্বাধীন হয়েছে। সেখানে আমরা সদ্য গঠিত তরুণদের যাদেরকে মাত্র 1.5 মাস ট্রেনিং দিয়েছি, যারা 1.5 মাস আগে একটা রাইফেল ছুঁয়ে দেখেনি, এদেরকে নিয়ে আমরা সেই কামালপুর শত্রু ঘাঁটি আক্রমণ করেছিলাম। আমরা 200 জন আক্রমণ করেছিলাম, 100 জনই হতাহত হয়েছে। আমার বন্ধু অপর কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন সালাউদ্দিন শহীদ হলেন, আমি ওই যুদ্ধে আহত হই। শত্রুরা বিওপির সামনে মাইল ফিল্ড বিছিয়ে রেখেছে। মাইল ফিল্ড কি জিনিস এই অভিজ্ঞতা তো আমাদের ছিল না, ছাত্ররাও সদ্য সৈনিকদেরও ছিল না। আমরা যখন আমার যুদ্ধের সময় আপনারা জানেন আধুনিক যুদ্ধ বেতার সেটের মাধ্যমে পরিচালিত হয়। বেতার সেটটা থাকে একজন সোলজারের পিছনে, যাকে সিগন্যালার বলে। এই যে ইশতিয়াক আজিজ বসে আছে এরকম আমরা পাশাপাশি, তার পিঠে ছিল, এই সোলজারের পিঠে ছিল সিগন্যাল সেট, আর এই যে হেডসেটটা ছিল কমান্ডারের হাতে থাকে হেডসেট। আমি এই হেডসেট হাতে নিয়ে অন্যান্য কমান্ডারদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি। হঠাৎ দেখি আমার সিগন্যালার সিরাজ, তার নাম, দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। কোমরের নিচ থেকে অ্যান্টিপার্সোনাল মাইনে তার নিম্নাঙ্গ একদম উড়ে চলে গিয়েছিল। আরও যুদ্ধের মাঠে তো বসার বা অপেক্ষা করার কোনো সময় নাই। আরেকজনের পিঠে ওয়ারলেস সেট দিয়ে সামনের দিকে এগিয়ে গিয়েছি। 200 জনের মধ্যে 100 জন হতাহত, একটা লোক কিন্তু পিছনে যায়নি। সদ্য 1.5 মাস আগে একটা রাইফেল ছুঁয়ে দেখে নাই। সেই মাইন ফিল্ড পেরিয়ে শত্রুর বাংকারের উপরে ঝাঁপিয়ে পড়েছে। সেই দৃশ্য বর্ণনা করার ভাষা আমার নাই। এই সাহস কোত্থেকে এলো? দেখেন স্বাধীনতা মানুষের কাছে কত প্রিয়, স্বাধীনতার জন্য কত যুবক, কত ছেলেরা আত্মত্যাগ করেছে। আজকে এটি মূল্যহীন। আজকে একটি রাজনৈতিক দলে আমরা ভুল করেছিলাম। 25শে মার্চ রাত্রে যেইভাবে নিরীহ মানুষের উপর তারা ঝাঁপিয়ে পড়েছিল বর্বর পাক বাহিনী, যেভাবে বাবনের ইজ্জত লুণ্ঠন করেছে, যেভাবে নিহত হয়েছে অসংখ্য নিরীহ মানুষ, এদের প্রতিবাদ যদি আমরা না করতাম সেদিন, আজও কিন্তু এই দেশ পাকিস্তান থাকতো। কারণ তখন কি হতো, দেখা যেত যে আন্তর্জাতিক মিডিয়েশনের মাধ্যমে আবার শেখ মুজিবুর রহমানই প্রধানমন্ত্রী হতেন। ভারতে যারা পলায়ন করেছে সেই সব এমপি এমএনএদেরকে আবার ডেকে এনে তারা শপথ নিতেন, আবার জাতীয় সংসদে হ্যাঁ বলুন না বলুন এগুলা করতেন, পাকিস্তানি থেকে যেত। আমরা সৃষ্টি করেছে বাংলাদেশ, আপনারা সৃষ্টি করেছেন বাংলাদেশ। এটা এক অকৃতজ্ঞ জাতি যারা এটা স্মরণ করে না, কিভাবে আমরা জীবন দিয়েছি, কিভাবে রক্ত দিয়েছি, কিভাবে মা বাবা পরিবার পরিজনকে ছেড়ে ধেয়ে এসেছে অসংখ্য তরুণের দল। অস্ত্র দেন, যুদ্ধ করব। যুদ্ধ অনেক ভয়াবহ। যুদ্ধে যখন মেশিন গানের গুলি চলে, মাইনফিল্ড পেরিয়ে মেশিন গানের গুলি অতিক্রম করে শত্রুর সাথে হাতাহাতি যুদ্ধ করেছে মুক্তিযোদ্ধারা। কেন করেছে? দেশের স্বাধীনতার জন্যে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে। এই উপলব্ধি অনেক রাজনৈতিক দলের নাই এবং এই উপলব্ধি ধীরে ধীরে এই 50-52 বছরে ধীরে ধীরে এটি অনেক ম্রিয়মান হয়ে গিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জুন মাসে জেড ফোর্স গঠন করেন। প্রথম ইস্ট বেঙ্গল, তৃতীয় ইস্ট বেঙ্গল এবং অষ্টম ইস্ট বেঙ্গল নিয়ে গঠিত হয় জেড ফোর্স। তার নামের, জিয়ার নামের অধ্যক্ষ দিয়ে এই জেড ফোর্স। নভেম্বর মাসে 28শে নভেম্বর তারিখে পাক বাহিনীর 31 পাঞ্জাব রেজিমেন্ট আমার ইউনিট প্রথম ইস্ট বেঙ্গলের উপরে আক্রমণ চালায়। সকাল থেকে আক্রমণে তাদের 80 জন নিহত হয় আমাদের হাতে, পাঞ্জাব রেজিমেন্ট। তাদের অধিনায়ক ছিল মেজর সরওয়ার, তিনি নিহত হন আমাদের হাতে। 30 জনকে আমরা জীবিত বন্দী করি। যুদ্ধের এক পর্যায়ে হঠাৎ দেখি যে আমার বাংকারে এসেছেন আমাদের কমান্ডার মেজর জিয়াউর রহমান। আমি বললাম, স্যার আপনি এখানে কেন? আপনি পিছনে যান। যুদ্ধে নিয়ম হলো যে যত সিনিয়র সে তত পিছনে থাকে। আমাদের মতো তরুণ অফিসাররাই শত্রুর সাথে হাতাহাতি যুদ্ধে লিপ্ত হই। আমি বললাম, স্যার আপনি পিছনে যান। তিনি বললেন, তোমরা এখানে জীবন দিচ্ছ আর আমি পিছনে বসে থাকবো, এটা আমার বিবেকে লাগে, সেই জন্য আমি এসেছি।
তখনও যুদ্ধ চলছে বেতার সেটের মাধ্যমে। আমাদের সাথে একজন ভারতীয় মেজর ছিল, আর্টিলারির ফরওয়ার্ড অবজারভেশন অফিসার বলে, শত্রুর উপরে কামানে গোলা নিক্ষেপ করেন এবং আমরা যারা পদাতিক বাহিনী তারা আমাদের সাথে ম্যাপ থাকে, ম্যাপে রেফারেন্স পাঠালে, সেনাবাহিনীতে যারা ছিলেন তারা বলতে পারবে, ম্যাপ রেফারেন্স পাঠালে 3-4 মাইল পিছনে থাকে কামান, আমাদের কামান। তখন ম্যাপে রেফারেন্স পাঠালে তখন কামানের গোলা নিক্ষেপ করা হয় শত্রুর উপরে। সেই সময় আমার বন্ধু ক্যাপ্টেন মাহবুবুর রহমান, আলফা কোম্পানি কমান্ডার, দিনাজপুরে বাড়ি, তিনি বেতার সেটে শত্রুর উপরে গোলা ফেলার নির্দেশ দিচ্ছিলেন এবং যখন ওয়্যারলেস সেটে যখন কথাবার্তা হয় এটা সবাই শুনতে পারে, আমরা একই নেটওয়ার্কে ছিলাম। জিয়া আর আমি বসে বসে শুনছিলাম ক্যাপ্টেন মাহবুবুর রহমান নিজেদের গোলন্দাজ বাহিনীকে গোলা ফেলার জন্য গান পজিশনে বেতার সেটে মেথর পাঠাচ্ছেন। এইভাবে তিনি মেসেজ পাঠাচ্ছিলেন যে হ্যালো 9 গ্রিড রেফারেন্স 235679, 235679 বললেই উনি ম্যাপে দেখতে পায় যে শত্রুর অবস্থান কোথায়। 235679 1 রাউন্ড গান ফায়ার, মানে একটা করে 6টা করে কামান থাকে, প্রত্যেককে একটা করে গোলা ফেলে। মাহবুবের বলার সাথে সাথে ভারতীয় বাহিনী গান পজিশন থেকে 6টা গোলা ফেললো শত্রুর উপরে। গোলাটি 31 পাঞ্জাব রেজিমেন্টের সেনাদের উপরে পড়ার ফলে এরা অনেকেই গোলার আঘাতে উড়ে গেল। মাহবুব আনন্দে চিৎকার করে বলছে ওয়েল ডান, ওয়েল ডান, রিপিট, অর্থাৎ গোলা শত্রুর উপরে পড়েছে, আবার ফায়ার করো। এই কথা বলার পর পাকিস্তানি বাহিনীর কাছে কোনো গোলা ছিল না, ওরা একটা কামানে একটা গোলা ফায়ার করেছে শুধু। পাকিস্তানি আমাদের এই যে আমরা সেই দিন 100-র উপরে গোলা ফায়ার করেছি পাকিস্তানি বাহিনীর উপরে, তারা তখন পলায়ন পথ দুর্বল, একটা মাত্র কামানে গোলা ফায়ার করেছে, সেই গোলাটি এসে ক্যাপ্টেন মাহবুবের 10 গজের মধ্যে পড়ে এবং তিনি সাথে সাথে শহীদ হয়ে গেলেন। এখন গান পজিশনে অফিসার চিৎকার করেছে, মাহবুবের কল সাইন ছিল 1। গান পজিশন থেকে গোলন্দাজ বাহিনী অফিসার বলছে হ্যালো 1, হ্যালো 1, রিপোর্ট, কি হলো? কিন্তু একদম নিস্তব্ধ। পরে আমিও এখান থেকে ভাবলাম যে বেতার সেটে কোনো গোলমাল হয়েছে, আমিও মাহবুবকে জিজ্ঞেস করলাম হ্যালো 1, হ্যালো 1, রিপোর্ট। এই কাহিনী বলার উদ্দেশ্য হলো কিভাবে জীবন দিয়েছে। শত্রু একটা গোলা ফায়ার করেছে, ক্যাপ্টেন মাহবুবুর রহমান, আলফা কোম্পানি কমান্ডার, দিনাজপুরের বীর সন্তান, তিনি গোলার আঘাতে শহীদ হলেন। জীবন মৃত্যু কত ড্রামাটিক সেটাই আপনাদের উদ্দেশ্যে বললাম। যারা এই যে সাজানো মঞ্চে দাঁড়িয়ে এত বক্তব্য দেয়, এরা কোনোদিন তাদের জীবন কি কখনো বিপদের সম্মুখীন হয়েছে? কখনো তাদের জীবন বিপন্ন হয়েছে 9 মাসের যুদ্ধে? কখনো না। তারা ছিল, নামগুলো দেখেন যেখানে তারা ছিল, 8 থিয়েটার রোড, 9 সার্কাস অ্যাভিনিউ। থিয়েটার আর সার্কাস কিভাবে নাম মিলে গিয়েছে, এগুলো নিয়েই তো তারা ব্যস্ত ছিল। তারা যখন সার্কাস আর থিয়েটার নিয়ে ব্যস্ত, গ্রামে গঞ্জের নিরীহ মানুষেরা, আমাদের মতো বোকা সৈনিকেরা জীবন দিতে গিয়েছিলাম, তরুণ ক্যাপ্টেন ছিলাম, কত স্বপ্ন ছিল মনে। আর এই যে ছাত্ররা, এরা তো আমাদেরকে উজ্জীবিত করেছে। অবাক হয়ে গেছে যে ছাত্রদের কি স্পিরিট ছিল, দেশবাসী। সেটি এমন এক সময় ছিল, আমি বেনাপোলে ছিলাম 2 মাস, বেনাপোলকে মুক্ত রেখেছিলাম। একদিন সুবেদার মেজর এসে বলে, স্যার একদল স্মাগলার আসছে আপনার সাথে দেখা করার জন্য। তখন বেনাপোলে যারা স্মাগলিং করিডোরে, তো সে আবার আমি বললাম ঠিক আছে আসুক, দেখা করব। 8-10 জন স্মাগলার ইয়ং, তারা এসে বলে স্যার অস্ত্র দেন, ট্রেনিং দেন, আমরা যুদ্ধ করব। আমার সুবিধা মজা বলে না স্যার এগুলো অস্ত্র দেওয়া যাবে না, এরা তো স্মাগলিং করে। আমি বললাম যে আরে এরা তো জীবন দিতে আসছে, অস্ত্র দিলে 3 দিন পরে আমাদের তো প্রত্যেকদিন 1-2 করে বেনাপোলে মারা যাচ্ছে, এরা তো জীবন বিপন্ন করে যুদ্ধ করার জন্য এসছে। সেটি এমনই একটি সময় ছিল, সারা দেশে কোনো চুরি ডাকাতি হয়নি 71 সালে। স্মাগলাররাও মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে, দেশবাসী প্রত্যেকটি পেশার মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে, ছাত্ররা বীর গর্বে যুদ্ধ করেছে। এই যুদ্ধ শুরু করেছে মেজর জিয়াউর রহমানের ঘোষণায়।
সারা দেশে যারা নেতা পলাতক হয়ে পাশের দেশে পালিয়ে গিয়েছেন জনগণকে অরক্ষিত রেখে, সেই সময় জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে মুক্তিযুদ্ধের সূচনা করেছেন, স্বাধীনতার ঘোষণা করেছেন তাদের ভাষায় অখ্যাত মেজর জিয়াউর রহমান। এই ঘোষণা জাতিকে উজ্জীবিত করেছে, অনুপ্রাণিত করেছে। হাজার হাজার মানুষ আমরা রাজপথে নেমে যুদ্ধ করেছি, অনেক ত্যাগ তিতিক্ষার পর দেশটি স্বাধীন হয়েছে। এই হলো মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস, যেখানে রাজনৈতিক দল আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই। তাদের নেতা পাকিস্তানকে অখণ্ড রাখার জন্য চেষ্টা করেছেন, পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছেন। দোষের কিছু নাই, রাজনৈতিক দল ভোট করে ক্ষমতায় যাওয়ার জন্য তারা পাকিস্তানের ক্ষমতায় যেতে চেয়েছে। অথচ পরবর্তীকালে স্বাধীনতার পর তারা কল্পকাহিনীর অবতারণা করেছে তারা কিভাবে নাকি স্বাধীনতা ঘোষণা করেছিল। স্বাধীনতা ঘোষণা করেছে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকেরা, জীবন দিয়েছে ছাত্ররা এবং সৈনিকেরা, যেই কারণে এই দেশটি স্বাধীন হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, এই ইতিহাস বর্তমান প্রজন্মের জানা নাই এবং স্বাধীনতার অব্যবহিত পর থেকেই চেষ্টা করা হয়েছে এই ইতিহাস ভুলিয়ে দেওয়ার জন্যে। তারা বোঝাতে চেয়েছে তাদের নেতা স্বাধীনতা ঘোষণা দিয়েছেন এবং এইভাবে বক্তৃতায় দেশ স্বাধীন হয়ে গেছে এবং শেষ পর্যায়ে ভারতীয়রা অংশগ্রহণ করেছে। আমরা ভারতীয় বাহিনীর জন্য অপেক্ষা করে নাই। এই দেশ কোনোদিন বাংলাদেশের ভালো চায় নাই, চাইবেও না। তারা তাদের চিরশত্রু পাকিস্তানকে দুর্বল করার জন্য ডিসেম্বর মাসের 3 তারিখে যুদ্ধ ঘোষণা করেছে। তার আগেই আমরা পাক বাহিনীকে, মুক্তি বাহিনী বিভিন্ন যুদ্ধে 9 মাসে নমনীয় করে এনেছিলাম। সেই জন্যই এই দেশটি স্বাধীন হয়েছে। আজকে জনগণকে আওয়ামী লীগ আরেকটা জিনিস শিখিয়ে দিয়ে গেছে, স্বাধীনতার সপক্ষ শক্তি। তারা হলো স্বাধীনতার সপক্ষ শক্তি, বাকি সব হলো বিপক্ষ শক্তি। আমরা সব বিপক্ষ শক্তি যারা আওয়ামী লীগ করে না। অথচ এই দল কিন্তু স্বাধীনতা চায় নাই। তার প্রমাণ তো তাজউদ্দিন আহমদই তার বইতে লিখে গিয়েছে। সুতরাং এই যে একটা বাটপাড়ি জনগণের সাথে, স্বাধীনতা না চেয়েও স্বাধীনতার সপক্ষ শক্তি তারা গঠন করেছে। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।